ডিপ স্টেটের ঘটনা কি শুনলেন? শেখ হাসিনা তো একটা প্রাইম মিনিস্টার ছিলেন, তাই না? ওনার তো অনেক ধরেন আপনার গোয়েন্দা বাহিনী ছিল, ওনার অনেক কিছু ছিল। উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমেরিকা আমাকে ফেলে দিতে চায়, বলেছেন তো ভাই। একটা দেশের প্রাইম মিনিস্টার বলেছেন, বিবিসি কে ইন্টারভিউ দিতে দিয়ে সরাসরি বলেছেন আমেরিকা আমাকে ফেলে দিতে চায়, বলেছেন তো। তো উনি কি কিছুই বুঝেন নাই? হাওয়ারও তো বলেছেন। কিছুদিন আগে সাবেক মার্কিন কর্মকর্তা, স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা মাইক বেঞ্চ, তিনি বলছেন যে দেশে দেশে যে রেজিম পরিবর্তন হয় সেখানে যুক্তরাষ্ট্র কাজ করে এবং বাংলাদেশেও সেই কাজ করেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিরোধী দলের মুভমেন্টে ফান্ডিং করার মাধ্যমে তারা এই কাজগুলো করে, এটি মাইক বেঞ্চ বলছেন। এবং মানে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলেছেন, বারবার বলেছেন যে তার পতনের জন্য যুক্তরাষ্ট্রকে তিনি দায়ী করেছেন। এমনকি ট্রাম্পের যে সংবাদ সম্মেলন হলো, মোদি ট্রাম্পের সংবাদ সম্মেলন, সেখানে ট্রাম্পের কাছে সরাসরি এই প্রশ্নটাই গেল যে বলছে ইট ইজ এভিডেন্ট, নিশ্চিতভাবে সাংবাদিক প্রশ্ন করে মানে জিজ্ঞাসা করছেন যে এরকমটা যুক্তরাষ্ট্র করে, বাংলাদেশের রেজিম চেঞ্জের ব্যাপারে তার মতামত কি সেটা জানতে চাইলেন, বাংলাদেশের ব্যাপারে অবজারভেশন জানতে চাইলেন। আসলে কোন যোগসূত্র কি আছে, মানে অভ্যুত্থানের এতদিন পরে কোন যোগসূত্র কি দেখেন? তো ডিপ স্টেটের ঘটনা কি শুনলেন? শেখ হাসিনা তো একটা প্রাইম মিনিস্টার ছিলেন, তাই না? ওনার তো অনেক ধরেন আপনার গোয়েন্দা বাহিনী ছিল, ওনার অনেক কিছু ছিল। উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমেরিকা আমাকে ফেলে দিতে চায়, বলেছেন তো ভাই। একটা দেশের প্রাইম মিনিস্টার বলেছেন, বিবিসি কে ইন্টারভিউ দিতে দিয়ে সরাসরি বলেছেন আমেরিকা আমাকে ফেলে দিতে চায়, বলেছেন তো। তো উনি কি কিছুই বুঝেন নাই? হাওয়ারও তো বলেছেন। এটা হয় না, কিছু না কিছু বুঝেছেন, নানাভাবেই অনেক ঘটনা ঘটেছে, চাপ এসেছে, বলেছেন। কাজে ডিপ স্টেট এটা তো আর এই শব্দগুলো তো আসবেই না, এমন তো না এই শব্দগুলি পৃথিবীতে কেউ কখনো শুনে নাই, হঠাৎ করে হয়ে গেল, তা তো না রে ভাই। এর তো প্রয়োগ আছে। পাকিস্তানে ইমরান খানের পতন কেন ঘটলো? আপনি বললেন আমেরিকার ভূমিকা আছে, বলতে পারেন, আপনি বলেন ডোনাল্ডুর ভূমিকা আছে, বলেন আপনি, অসুবিধা নেই, কোনো প্রমাণ করতে পারবেন? প্রমাণ করতে পারবেন না তো, বাট সবাই জানে কি হতে পারে। তো এরকম এখানেও ঘটেছে, কিন্তু কেউ স্বীকার করবে? আমেরিকা স্বীকার করছে পাকিস্তানের ঘটনাটা? স্বীকার তো করে নাই, এটা কেউ স্বীকার করে না। কাজেই কিছুর আগে অনেক কিছুই ছিল। আচ্ছা, তার মানে এই বিষয়গুলো আসলে সাইড, ডিপ স্টেটের ভূমিকা এগুলো সাইড হিসেবে কাজ করতে পারে বলে আপনি বলছেন? হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ ছিল, একদম উড়িয়ে দেওয়ার মতো না, সবই ছিল। কিন্তু যদি জনসমর্থন থাকতো তাহলে হয়তো এগুলি এভাবে কাজ করতো না। মানে মাইক বেঞ্চের যে কথা, সাক্ষাৎকার, তাতে বোঝা যাচ্ছে যে জনসমর্থনকে ওদিকে দেওয়ার জন্য মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন গানের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে মানে জনগণকে একদিকে মুভ করানোর জন্য মানে এই ডিপ স্টেট বা এরা যুক্তরাষ্ট্র কাজ করে। সেটা করতে পারে, সেটা যে করতে পারে না এবং তারা যে ইনভেস্ট করে না তা না, পৃথিবীর সব জায়গায় করে এগুলো, নানাভাবে মানে জনমত গড়ে তোলার ক্ষেত্রে তারা একটা ভূমিকা রাখে। কিন্তু সেই ভূমিকাগুলো অর্থহীন হয় তখন যখন নাকি তার সঙ্গে বাস্তবতার কোনো মিল না থাকে। এই যে আমি যেই সংবাদ সম্মেলনে আসলে ট্রাম্পকে এই প্রশ্নটা করা হলো, সেখানে ওই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারপরে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশ প্রশ্নে তিনি বললেন যে মোদির উপর ছাড়ছেন, এবং তিনি যে বললেন যে মোদি দীর্ঘদিন ধরে এটি নিয়ে কাজ করছেন, বাংলাদেশ নিয়ে কাজ করছেন। মোদি কি কাজ করছেন বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে? এটা খুব ইন্টারেস্টিং, কিন্তু এই পয়েন্টটা নিয়ে কেউ কিন্তু খুব একটা আলোচনা করে না, এবং প্রশ্ন আমি প্রথম শুনলাম আপনার কাছ থেকে। এটা খুব ইন্টারেস্টিং, কেন লোকে এটাকে মানে ইগনোর করলাম বুঝতে পারলাম না। ছাড়া আর কিছু দরকার নাই। যে কারণে উনি WHO থেকে নিজেকে বের করে নেন, যে কারণে উনি আপনার বিশ্ব জলবায়ু থেকে নিজেকে বের করে নেন, যে কারণে উনি USAID কে বন্ধ করে দেন, সবই করেন। কারণ এইগুলো হলো উনি, এটাই হলো ট্রাম্প। কিন্তু যাই আমি তাকে বলি না কেন, সে যে আমেরিকার যুক্তরাষ্ট্রের সে যে প্রেসিডেন্ট, আমি অপছন্দ করতে পারি, আমি তো ইগনোর করতে পারবো না, তাই না? আমি তো অস্বীকার করতে পারবো না। তো উনি তো যা বলবেন সেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই বলতেছেন, এবং সে কথাটা উনি উচ্চারণ করেছেন মোদির উপস্থিতিতে, মোদির দিকে তাকিয়ে। এটা মোদির জন্য খুবই বিব্রতকর একটা প্রশ্ন, এবং বিব্রত করাটা ইঙ্গিত।
উনি এই কথার মাধ্যমে, আমি যদি শাব্দিক ভাবে ধরি অর্থ, উনি হয়তো এই কথা বলতে চেয়েছেন যে বাংলাদেশ ইস্যু নিয়ে ইন্ডিয়া বহুদিন ধরে কাজ করছে, এবং ডিপ স্টেট খালি আমেরিকায় থাকবে কেন, ইন্ডিয়াও থাকতে পারে। উনি এটাও ইঙ্গিত করতে পেরেছেন হয়তোবা। যদি উনি এটা করেন, যদি উনি বুঝে করেন, তাহলে এটাও অর্থ হতে পারে। এই সবকিছুই আমি মনে করি ইন্ডিয়ার জন্য খুবই বিব্রতকর একটা কিন্তু বিব্রতকর হবার পরেও শেষের দিকে তো আবার সবকিছু মোদির উপরেই ছেড়ে দিলেন, বললেন যেহেতু মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন, ইন্ডিয়ার শত শত বছর কাজ করছে, অতএব তিনি আসলে এই প্রসঙ্গটি মোদির উপর ছেড়ে দিচ্ছেন, মানে যা করছেন তাই ঠিক হচ্ছে, মোদির উপর ছেড়ে দেওয়া হলো। ব্যাপারটা এরকম কি? ভারতের কথা বলতে চান না। এখন অনেকে বলছে যে ইন্ডিয়াকে তাহলে এটাই বুঝালো উনি যে আমেরিকা এখন থেকে বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখবে। এই কথাটা আমিও একসময় বলেছি। অনেকে এই ঘটনা ঘটার পর আমাকে অনেকে দেখলাম মেসেজ দিয়ে বলছে, ভাই আপনি যা বলছেন তাই হয়েছে। আমি বললাম, ভাই আমি কি জ্যোতিষ নাকি? ওটা তা না। ঘটনাটা হলো ওনারা ওনাদের মতো করে বলেছেন, তবে রিয়েলিটিটা কি, ট্রাম্প কি বললো অথবা মোদি কি বললেন, এটা কোন দিন কি প্রসঙ্গে কি বললেন, এই প্রশ্নটা কি আসলে দীর্ঘমেয়াদী কোনো ইঙ্গিত দিলেন, নাকি কেবল পার্টিকুলার ওই কোশ্চেনটার ব্যাপারে ওনাকে ইঙ্গিত দিলেন? এটা নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। আমাদের দেশের অনেক উপদেষ্টা পর্যন্ত এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, অনেক কিছু করেছেন। তো আমি কিন্তু এই আলোচনায় যাই না এই কারণে যে আমি যতটুকু দুই নেতার ওইখানে যে মিটিং এর যে চারিত্রিক যে চেহারাটা দেখলাম, কথা বলার স্টাইল, দুই মানে পায়ের মাঝখানে হাত দিয়ে মানে এরকম করে ট্রাম্প যেগুলি বলছিলেন, তো এগুলি সবই দেখলাম। আবার সাংবাদিকরা দেখলাম মাটিতে বসে আছেন, এই সব মিলিয়ে যে আমি একটা পরিবেশ দেখলাম, তাহলে হবে কিন্তু। তো এখন সব মিলিয়ে কি হয় দেখেন। মানে তাহলে কি এরকম হবে যে ভারত আসলে, কারণ আমরা বরাবর শুনেছি যে বাংলাদেশের নির্বাচনের কি হবে না হবে সেটা নাকি ভারতের উপর নির্ভর করে, ভারত ক্ষমতায় বসিয়ে দিচ্ছে বা ভারতের কাছে গ্যাস বিক্রি করে দেওয়া হচ্ছে। বিএনপি অভিযোগ করেছে আওয়ামী লীগকে বসিয়েছে ভারত, আওয়ামী লীগ অভিযোগ করেছে এরকম, মানে অনেক কিছু ভারতের একটা বিরাট সংশ্লিষ্টতা আমরা সবসময় শুনে আসছি। তাহলে এখন যখন যুক্তরাষ্ট্র এরকম সবকিছু ভারতের উপর একরকম ছেড়ে দিচ্ছে, সেটি কি আমাদের জন্য এটি একটা কেমন বার্তা? শুনেন, ভারত আগে তো করেছে। শুনেন, আমাদের পাশে একটা বড় প্রতিবেশী না, সে তো একটা বড় প্রতিবেশী। আপনার কুড়ে ঘরের পাশে যদি একটা 10 তলা বিল্ডিং উঠে, সেই বিল্ডিং এর ছায়া আপনার উপর পড়বে, আপনি ফেলতে পারবেন। আপনি যদি রোদ পেতে চান তাহলে আপনাকে 11 তলা করতে হবে। সেটা করার কি আপনার অ্যাবিলিটি আছে? নাই তো রে ভাই। আবার সেই 10 তলা ভবন থেকে কেউ জানলা দিয়ে ময়লাও ফেলতে পারে, সেই ময়লাও আপনাকে সহ্য করতে হবে। এটা তো নিয়তি আপনার, আপনি তো কিন্তু সরতে পারছেন না। এখন ভারত কি করবে? এই যে বসিয়ে কেন দেয়? ভোট তো আপনি দেন। আমি যখন ভোট দিতে যাই তখন কি মোদি এসে আমার হাত ধরে বলে যে এখানে না, এখানে ভোট দাও? ধরে না করে ভাই, আমার ভোট তো আমিই দিই। এখন এগুলি কি? এগুলি শুনেন, এগুলি যত সহজে বলা হয়, এগুলো অত সরলীকৃত না বিষয়গুলো। এই বিষয়গুলো কিছু না কিছু প্রভাব তো থাকেই, বড় প্রতিবেশীর প্রভাব থাকে কিছুটা, কিন্তু সেই কিছুটা মানে এমন না যে কাউকে কোলে করে না ক্ষমতায় বসাই দেয়। যদি সেটাই দিত তাহলে তো 91 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, 2001 আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই তো। তাহলে কি করছে আবার? আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে নামতে না চাইছে তখন ভারত একটা সাপোর্ট দিছে, এটা করছে। কিন্তু ক্ষমতায় আসতে হলে জনগণের ভোট নিয়ে আসতে হয়, এটাই রিয়েলিটি। যদি নির্বাচনটা ঠিকঠাক মতো হয়, আর যদি আপনি নির্বাচন না দিয়ে গাইড ধরে থাকবেন, আবার থাকতে থাকতে একসময় পালাই যাবেন, ওটাও ঠিক, দুটোই বাস্তবতা। জি, এখন যে দাবি উঠছে, একটু যারা পালিয়ে গেছে তাদের প্রসঙ্গেও আসি, তাদেরকে নিষিদ্ধ করা হবে এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এই নিয়ে বেশ কিছুদিন যাবতীয় কথা হচ্ছে। আসিফ মাহমুদ বলছেন শুধু নিষিদ্ধই না, নিশ্চিহ্ন করতে হবে। আবার তিনিও এটিও বলছেন যে আওয়ামী লীগের যারা গণহত্যা বা অন্যায়ের সাথে যুক্ত না, তারা নির্বাচন করতে পারবেন, তারা মাফ চেয়ে নির্বাচন করতে পারবেন। আপনার কাছে একটু জাতিসংঘের যে প্রতিবেদনের সুপারিশ, সেখানেও দেখা যাচ্ছে যারা আসলে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা সুপারিশ করছে না, বা তাদের অবস্থান আসলে কোনো দলকে নিষিদ্ধ না করার পক্ষেই। এই আলোচনাটা কি শুধু কথায় কথায় চলবে, নাকি আসলে এটার কোনো বাস্তবতা আছে? এটি কোন দিকে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আলোচনা? এটা নানা দিকে ঠেলবে।
যে যেদিকে নিতে পারে সেদিকে নিবে। কথা বলার সময় কারো কোনো কাণ্ডজ্ঞান থাকে না, মাঝে মাঝে এটা হয়, এটা বয়সজনিত কারণে অনেক সময় হয়। দেখেন, আসিফ মাহমুদ বলেছে যারা অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, তারা নির্বাচন করতে পারবে, মাপছে। আমি অন্যায় করিনি, আমি মাপ চাবো কেন? আপনারা এই কথাটা ভাই বুঝান, আমি তো কোনো অন্যায় করিনি, আমি মাপ চাবো কেন? তাহলে আমাকে উনি মাপ চাইতে বলেন কেন ভাই? মানে এটা কি? আরেকটা কথা হলো, কি বলছে উনি, আওয়ামী লীগকে কেবল নিশ্চিহ্ন কি বলছে, নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করে দেবে। কিভাবে নিশ্চিহ্ন করবেন উনি? কিভাবে নিশ্চিহ্ন করবেন? ফু দিয়া নাকি ধাক্কা দিয়া? আমি বলি, আমি আগেও বহুবার বলেছি, এখন আবারও বলি, আওয়ামী লীগ একটা বড় দল, অনেক বড় দল। কত বড় দল আমি বুঝাই আপনাকে, একটু একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। আমি